আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৭ জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের রাজধানী সানার বিশেষ অপরাধ আদালত। দোষী সাব্যস্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগ সাজশে ইসরায়েলি মোসাদের নির্দেশে কাজ করছিলেন। একই মামলায় আরও ২ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন খালাস পেয়েছেন। আদালতের রায় দুটি পৃথক অধিবেশনে ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা একটি বিস্তৃত গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিল, যারা সংবেদনশীল রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস করছিলেন। বিচারপতি ইয়াহিয়া আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, নাশকতা প্রতিরোধের পদক্ষেপ হিসেবে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। একই অধিবেশনে ২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি রবি আল জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে আরও ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই অধিবেশনে একজনকে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, দোষী সাব্যস্ত ব্যক্তিরা এনক্রিপ্টেড যোগাযোগ যন্ত্র ব্যবহার করতেন, গোপন ক্যামেরা সহ নজরদারি কৌশলে প্রশিক্ষিত ছিলেন এবং বিদেশি নিয়ন্ত্রকদের কাছে তথ্য পাঠাতে লোকেশন ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করতেন। অভিযুক্তরা ইয়েমেনের রাষ্ট্রনেতাদের চলাচল, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মজুদাগার ও সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করতেন। তাছাড়া তারা নজরদারি সরঞ্জাম বসানো, নাগরিক নিয়োগ এবং বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণেও জড়িত ছিলেন। আদালত জানান, সরবরাহ করা এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়, যার ফলে বহু মানুষের মৃত্যু এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। রায় বলা হয়, এসব কর্মকাণ্ড জাতীয় সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত এবং শাস্তিগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেওয়া হয়েছে। গত ২ বছরে ১,৮০,০০০-এরও বেশি মানুষ ইসরায়েল ছেড়ে চলে গেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষিত অভিজাতরা দেশ ত্যাগ করছেন, যা ইসরায়েলের জনসংখ্যাগত, অর্থনৈতিক ও নিরাপত্তা ভিত্তিকে গুরুতর চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বসতি স্থাপনকারীদের পালিয়ে যাবার হার গত ২ দশকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদের মধ্যে রয়েছে শিক্ষিত তরুণ, পেশাজীবী ও পরিবার। অধিকাংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপে অভিবাসন করছেন। পরিসংখ্যান অনুযায়ী ৪০% ইহুদিবাদী অভিবাসীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং অর্ধেকেরও বেশির শিক্ষাজীবন ১৩ বছরেরও বেশি। অভিবাসীরা প্রধানত তেল আবিব ও অন্য শহরগুলো থেকে সাইপ্রাস এবং ইউরোপের সমুদ্র ও স্থলপথ বিমানবন্দর ব্যবহার করে দেশ ত্যাগ করেছেন। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, যেসব কারণে এত লোক ইসরায়েল ছেড়েছে তার মধ্যে রয়েছে সামরিক নিরাপত্তাহীনতা ও বহিরাগত হুমকি, সামাজিক সংকট ও অভ্যন্তরীণ বিরোধ, যুদ্ধ ও কর্পোরেট দেউলিয়াত্বের কারণে অর্থনৈতিক চাপ। এছাড়া বিচার বিভাগীয় সংস্কার, ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভাজন এবং শিক্ষার মানের অবনতিও পরিবারগুলোর ইসরায়েল ছেড়ে যাবার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইহুদিবাদীদের দেশত্যাগের এই প্রবণতা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি কাঠামোগত সমস্যা, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের জনসংখ্যাত্মিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ভিত্তিকে বড় সংকটের মুখে ফেলবে বলে মনে করছেন ইসরায়েলি বিশ্লেষকরা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার কায়রো সফরে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল দালি আল মায়াদিনকে জানিয়েছেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হাইয়া। আল দালি জানান, কায়রোতে যে বৈঠক হবে এর লক্ষ্য হল আরব রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিরোধ সংগঠনগুলোর রাজনৈতিক অবস্থান সমন্বয় এবং চলমান ইসরায়েলি পরিকল্পনার প্রেক্ষাপটে ফিলিস্তিনি জাতীয় অবস্থানকে আরও শক্তিশালী করা। তিনি বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান, হামাস বর্তমান পরিস্থিতিকে বিশেষভাবে সংবেদনশীল পর্যায় হিসেবে বিবেচনা করছে।
তিনি আরও জানান, নেতৃস্থানীয় কয়েকটি ফিলিস্তিনি সংগঠন এই গুরুত্বপূর্ণ জাতীয় বৈঠকে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফাতাহ নেতৃত্বের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। আল দালির ভাষ্য, মাঠ পর্যায়ে একটি সুসংহত নতুন ধরনের ঐক্যের অনুভূতি এবং সমন্বয় প্রতিশ্রুতি তৈরি হয়েছে। আল দালি আশা প্রকাশ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণের সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার দেবে, কারণ সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডই এখন হুমকির মুখে। বৈঠকগুলো এমন সময় হচ্ছে যখন গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো গঠনের অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিকল্পনাটি 10 অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির ওপর ভিত্তি করে তৈরি এবং এতে যুক্তরাষ্ট্রের 20 দফা পরিকল্পনা সংযোজন করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের এই পরিকল্পনায় রয়েছে স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ, প্রতিরোধ অবকাঠামো অপসারণ এবং বোর্ড অব পিস নামে একটি টেকনোক্র্যাট নির্ভর সংস্থা গঠন, যা ত্রাণ ব্যবস্থাপনা, পুনর্গঠন, তদারকি এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে। প্রস্তাবটি পাশ হলেও এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এটি গঠন করেনি ফিলিস্তিনি সংগঠনগুলো। হামাস বলেছে, এই উদ্যোগ ফিলিস্তিনিদের রাজনৈতিক ইচ্ছাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানের মাধ্যমে ফিলিস্তিনি ভূমিকার বাস্তবতা বদলানোর একটি প্রচেষ্টা। এই প্রেক্ষাপটে কায়রোর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হানি আল দালি। গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলের নিরবচ্ছিন্ন ও পরিকল্পিত হামলা যুদ্ধবিরতিকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। ইসরায়েল দাবি করেছে, হামাস তাদের এক বন্দুকধারীকে ইসরায়েলি বাহিনীর অবস্থানে পাঠিয়েছে। এই অভিযোগকে ভিত্তি করেই শনিবারের বিমান হামলা চালানো হয়েছে, যাতে 20 জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল অজুহাত বানিয়ে আবার গণহত্যা শুরু করতে চাইছে। হামাস নেতা ইজ্জত আল রিশাক ইসরায়েলকে অভিযোগের সত্যতা প্রকাশে চাপ দিতে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান। আল রিশাক বলেন, হামাস নয়, ইসরায়েলি প্রতিদিন পদ্ধতিগতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি আরও জানান, হামাস কখনো মার্কিন দূত স্টিভ উইটকফকে যুদ্ধবিরতি শেষ হবার কথা জানায়নি। এই দাবি ইসরায়েলের ভিত্তিহীন প্রচার। এক পৃথক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি সেনাবাহিনী কথিত ইয়েলো লাইন ভেঙে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ব্যাপক বাস্তুচ্যুতি ঘটাচ্ছে, গাজা উপত্যকার পূর্বাঞ্চলে গোলাবর্ষণ ও বিমান হামলা চালাচ্ছে, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। হামাস বলেছে, এসব হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন এবং সেনা প্রত্যাহারের লাইন চুক্তি অনুযায়ী বজায় রাখা হয়নি। সংগঠনটি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়, যাতে ইসরায়েলকে তার অঙ্গীকার মানতে বাধ্য করা হয়। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ও গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, বর্তমান সামরিক উত্তেজনা শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত করছে। চিকিৎসক সূত্রের তথ্য অনুযায়ী শনিবারের ইসরায়েলি হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 340 জনে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপির মহাসচিব 72 বছর বয়সী আহমেদ সাদাত ইসরায়েলি কারাগারে নৃশংস নির্যাতনের শিকার হচ্ছেন। এ বিষয়ে শনিবার বিবৃতি দিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। সাদাত 2006 সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। বিবৃতিতে জানানো হয়, বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছে এবং ওজন ব্যাপকভাবে কমে গেছে। সম্প্রতি মেগিত্তো কারাগারের একক সেল থেকে রামন কারাগারের একক সেলে স্থানান্তরের পর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। রামনে পৌঁছার সঙ্গে সঙ্গে ইসরায়েলি দমন ইউনিটের সদস্যরা তাকে নৃশংসভাবে মারধর করেন। বিবৃতিতে বলা হয়, মেগিত্তোর একক সেলে থাকাকালে সেল তল্লাশি, অপমানজনক সার্চ ও বারবার শারীরিক হামলার শিকার হন সাদাত। সাদাতের পরিবারও আগের নির্যাতনের ঘটনা নিশ্চিত করেছে। গত মার্চে স্থানান্তরের সময় তাকে মারধর করা হয়, কয়েক ঘণ্টা কারাগারের আঙিনায় দাঁড় করিয়ে রাখা হয় এবং হাত পা বাঁধা অবস্থায় মাথা ঢেকে রাখা হয়। বন্দীদের গণমাধ্যম দপ্তর এই নির্যাতনকে চূড়ান্ত অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে
উল্লেখ করেছে। দপ্তর বলেছে, এই নথিভুক্ত নির্যাতন প্রমাণ করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কারাগারগুলোতে জাতীয় আন্দোলনের প্রতীক ব্যক্তিত্বদের ধীরে ধীরে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে দখলদার বাহিনীর তাৎক্ষণিক প্রত্যাহার দাবি করেছেন। লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট জোসেফ আউনকে পাঠানো বার্তায় তিনি এই অবস্থান জানান। পেজেশকিয়ান বলেন, যে কোনো উত্তেজনা উস্কে দেওয়া কর্মকাণ্ডকে আমরা নিন্দা করি। লেবাননে ইসরায়েলি দখলদার বাহিনীর উপস্থিতি শেষ করা স্থিতিশীলতার জন্য আবশ্যক। তিনি লেবাননের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ইরান লেবানন ও তার জনগণের পাশে থাকবে। তিনি আরও জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ইরান আগ্রহী। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননি পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজির প্রতি খোলামেলা আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, আলোচনার জন্য নিরপেক্ষ তৃতীয় দেশের প্রয়োজন নেই। ইরান লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর আগে রাজি মন্তব্য করেছিলেন, লেবাননের স্বার্থে তিনি কোনো বিষয়কে ট্যাবু মনে করেন না। ইরান লেবানন আলোচনা ইস্যুতে একটি নিরপেক্ষ স্থানের প্রস্তাব দেন তিনি। সামাজিক মাধ্যমে আরাকচি তাকে প্রিয় বন্ধু সম্বোধন করে জানান, আলোচনার লক্ষ্য হওয়া উচিত দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বাইরের মধ্যস্থতা নয়। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহায়ক যে কোনো আলোচনাকে ইরান স্বাগত জানায় এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তিনি বৈরুত সফর করতে প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।